ঠিক আছে। নমস্কার। আমাদের আজকে নির্ধারিত কর্মসূচি যে সময় আমরা বলেছিলাম তা থেকে কিছুটা পিছিয়ে শুরু করছি আমরা এই মুহূর্তে। আমাদের এই অনুষ্ঠানের প্রতি চোখ রাখছেন যারা, তাদের কাছে আমরা একটা বলি, যান্ত্রিক খানিকটা অসুবিধা হয়েছে, যার কারণে দেরিতে শুরু হয়েছে। আমাদের ঘোষিত কর্মসূচি আপনারা সকলেই জানেন যে রাত পোয়ালেই 7ই নভেম্বর, 7 থেকে 17ই নভেম্বর গোটা পৃথিবীর মানুষের কাছে নভেম্বর বিপ্লবের যে বৈপ্লবিক লড়াই, সেই লড়াইয়ের ইতিহাস আছে। আমরা আগামীকাল থেকে শুরু করে 17ই নভেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ, শোষণ মুক্তির পথ খোঁজেন, তারা এই দিনটিতে রাজনৈতিক চর্চার মধ্যে থাকেন। আমরা সে কারণে এই আলোচনা আমরা রাখতে চেয়েছি। আমাদের আলোচনাতে সঙ্গে আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট প্রাবন্ধিক, সম্মানীয় মৃদুল দে। তিনি আজকে এ বিষয়ে আমাদের কাছে বলবেন। আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে নভেম্বর বিপ্লবের আলোক বক্তৃতা, এই প্রসঙ্গে তিনি বলবেন। আমি অনুরোধ করব যে তিনি আলোচনা চলাকালে আপনাদের জিজ্ঞাসা যা কিছু থাকবে নিশ্চিতভাবে আমাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করবেন। আমরা যতটা সম্ভব সে বিষয় সম্পর্কে আমরা আমাদের কথাগুলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা আমরা করব। আগামী কাল থেকে এটা শুরু হচ্ছে। 17ই নভেম্বর পুনরায় এই ধরনের একটি আলোচনা হবে। সেই আলোচনা করবেন হচ্ছে আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম নেতা শ্রমিক লাহিড়ী, এবং নভেম্বর বিপ্লবের যারা সংগঠক ছিলেন, রাজনৈতিক তত্ত্বের যারা স্রষ্টা ছিলেন, তাদের অন্যতম ফ্রেডেরিক এঙ্গেলস। তার জন্মে 200 বছর আগামী 28শে নভেম্বর উদযাপিত হবে গোটা দেশের সঙ্গে গোটা পৃথিবীতে। সেই দিনেও একটা পৃথক আলোচনা আমাদের এই ফেসবুক লাইভে হবে। এসবের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বামপন্থী কমিউনিস্ট আদর্শ, তার যে চর্চা, সেই চর্চা আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছি। এ বিষয়ে নিশ্চিতভাবেই কমরেড মৃদুল দে, আমাদের পার্টির নেতা, সুবিখ্যাত প্রাবন্ধিক, তিনি আপনাদের সামনে আসছেন লাইভে, তিনি বলবেন। আমি মৃদুল্লাহ, আমাদের প্রিয়, তাকে এই আলোচনায় অংশগ্রহণ করবার অনুরোধ জানাবো। আপনি বলুন। 1917 সালে রাশিয়ায় সংঘটিত সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ঘটনাবলীতে অনুভব করছি। যাদের চেতনার চোখ আছে তাদের এটা বুঝতে কোনো অসুবিধা। আমরা ঐতিহাসিক ঘটনায় যাওয়ার আগে যে 1917 সালের 7ই নভেম্বর এই বিপ্লব সংঘটিত হয় 103 বছর আগে। আজকের পরিপ্রেক্ষিতে যখন আমরা 103 বছর পরে এটা উদযাপন করছি, তখন আমাদের সামনে গোটা দুনিয়ায় যে চিত্রটি সামনে ভেসে আসছে সেটা হলো করোনা ভাইরাস সংক্রমণে পৃথিবীর 5 কোটি মানুষ প্রায় আক্রান্ত, 12.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। তার মধ্যে আক্রান্ত এবং নিহতের তালিকায় শীর্ষে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল ছিল, এখন তৃতীয় স্থানে চলে গেছে, এখন ভারত দ্বিতীয় স্থানে। আবার কাকতালীয়ভাবে আমেরিকা, ভারত এবং ব্রাজিল এখন যারা শাসন করছে
এই তিনটি দেশেই স্বৈরতন্ত্রী শাসন, গণতন্ত্রের উপর নির্বিচার আক্রমণ চলছে। আর এই তিনটি দেশের বর্তমান শাসকরা একের সঙ্গে অপরে ঘনিষ্ঠ। সবাই নয়া উদারীকরণের পুঁজিবাদের একনিষ্ঠ ভক্ত। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এই ভারতে 130 কোটি মানুষ, প্রায় 84 লক্ষ আক্রান্ত হয়েছে, 1,25,000 মৃত্যু হয়েছে। আমাদের বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে ভারতীয় শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে পৃথিবীর তুলনায় এখানে সংক্রমণের সংখ্যা কম। কখনোই বলছে না যে গণস্বাস্থ্য ব্যবস্থাকে সুদৃঢ় করে, লকডাউন প্রত্যাহার করে মানুষের কাজের ব্যবস্থা করতে পারত, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এদিকে যেমন আমেরিকা, ভারত, ব্রাজিল, ইউরোপ, গোটা পুঁজিবাদী বিশ্বে এই চেহারা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 140 কোটি মানুষের দেশ চীন, যেখানে প্রথম এটা সূত্রপাত হয় করোনা ভাইরাসের, তারা মার্চ মাস থেকে এটা সামলে নিয়েছে। আর 10 মাস ধরে হাবুডুবু খাচ্ছে, 8-10 মাস ধরে গোটা পুঁজিবাদী বিশ্ব। চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 85,000 আর মৃত্যু হয়েছে 4,600 মানুষের। প্রায় স্বাভাবিক অবস্থা করতে পেরেছে। একইভাবে যদি দেখি আরেকটি সমাজতান্ত্রিক দেশ কিউবা, ছোট্ট দেশ, আমেরিকা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে, আজ প্রায় 60 বছর ধরে আমেরিকার আগ্রাসী ভূমিকার সামনে, তার অবরোধের সামনে তারা দাঁড়িয়ে সমাজতন্ত্র করছে। সেখানে মৃত্যু হয়েছে 123 জনের। যেভাবে কিউবা মোকাবিলা করছে করোনা ভাইরাস এই সংক্রমণের, তাদের আমন্ত্রণ পেয়ে তাদের যেতে হচ্ছে ইউরোপে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে। ভিয়েতনাম আরেকটি দেশ, যেটা ভারতের মতো, তার প্রায় জনসংখ্যা হয়তো আয়তনে মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের মতো হবে। সেখানে মৃত্যু সংখ্যা 139। উত্তর কোরিয়া আরেকটি দেশ, যেটা সবসময় আমেরিকার হুমকির মুখে আছে, সেখানে একজনেরও মৃত্যু হয়নি। এই দুই বৈপরীত্যের কারণ হচ্ছে, একদিকে পুঁজিবাদী বিশ্ব, তার নতুন নয়া উদারীকরণ নীতি, সরকারি দায় দায়িত্ব ছেড়ে দিয়ে বেসরকারি হাতে সব তুলে দেওয়া, মানুষের জীবন, মানুষের চিকিৎসা, তাদের জীবন জীবিকার প্রতি বিন্দুমাত্র তাদের কোনো ইচ্ছাও নেই, আগ্রহ নেই, কেবলমাত্র কর্পোরেটদের স্বার্থ রক্ষায় তার উদ্দেশ্য। অন্যদিকে সমাজতান্ত্রিক দেশ, সমগ্র মানুষ ঝাঁপিয়ে পড়েছে সবকিছু বাদ দিয়ে মানুষকে বাঁচানোর জন্য। তার জন্য এই সফলতা অর্জন করতে পেরেছে। শুধু তাই নয়, চীনে 3 কোটি কমিউনিস্ট পার্টি সদস্য সংক্রমণ মোকাবিলার জন্য জানপ্রাণ দিয়ে নেমেছে। গোটা দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করছেন। এবং এখানে চীনে
অনেক পার্টি সদস্যের মৃত্যু হয়েছে করোনা মোকাবিলা করতে গিয়ে। এটা একটা দৃষ্টান্ত। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য পুঁজিবাদের সঙ্গে সমাজবাদের, এবং এই সমাজবাদের স্রষ্টা বাহক পৃথিবীর বুকে প্রথম তার সূচনা নভেম্বর বিপ্লব, যেটা রাশিয়া সংগঠিত হয়েছে। এই বৈপরীত্য আমরা যেমন দেখছি, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে বৈপরীত্য দেখতে পাচ্ছি। যে চীনে স্বাধীনতা হয়েছে ভারতবর্ষের 2 বছর বাদে, পশ্চাৎপদ দেশ বারে বারে আক্রান্ত হয়েছে জাপান, আমেরিকা, বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির কাছে। এত পেছিয়ে পড়া, এত কষ্টকর অবস্থার মধ্যে উঠে আসা একটা সমাজতন্ত্র এখন পৃথিবীর অন্যতম একটা সেরা দেশ পরিণত হয়েছে। আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, 70 বছর তাদের বিরাট সাফল্যের পর তার বিপর্যয় ঘটেছে, তার নীতি থেকে বিচ্যুত হওয়ার কারণে। আর চীন এখন সাম্প্রতিক রিপোর্টে, এই রিপোর্ট আন্তর্জাতিক অর্থ ভান্ডারের, যে এত বছরের বিশাল অর্থনৈতিক ধারক বাহক মালিকানা বিশ্ব আধিপত্যের শিরোমণি আমেরিকা, তার অর্থনীতিকে ছাড়িয়ে যেতে চলেছে চীন। আর তার চেয়ে আগে স্বাধীনতা পেয়েও ভারতের কি অবস্থা? দারিদ্র, কোটি কোটি বেকার, এই সংক্রমণের সময়ে 15 কোটি কর্মচ্যুতি, কৃষিতে ভয়াবহ সংকট, আরো সংকট নামিয়ে এনেছে কৃষি বিল, 29টি শ্রম আইন সংশোধন করে তাদের কর্পোরেটদের গোলামে পরিণত করা হচ্ছে। গোটা কৃষি এবং কৃষককে গোলামিতে পরিণত করা হচ্ছে দেশি বিদেশিদের হাতে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই বৈপরীত্য দেখা যাচ্ছে, যে গোটা পৃথিবীর অর্থনীতি অধোগতির দিকে যাচ্ছে। উন্নতির দিকে কবে যাবে সেটা বলতে পারছে না কোন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং এইসব দেশের কর্ণধার। আমেরিকায় বিশেষজ্ঞরা বলছেন তো বটেই, এমনকি আমেরিকা নিয়ন্ত্রিত আর্থিক সংস্থাগুলো বলছে 1929 সালে পৃথিবী জুড়ে যে মহামন্দার কবলে পড়েছিল গোটা পুঁজিবাদী দুনিয়া, বর্তমান মন্দা, আর্থিক অধোগতি, এরপরে এটা সেরা। এই অবস্থার মধ্যে চলছে। এই আর্থিক বৈপরীত্য দিয়ে প্রমাণ হয় সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে একেবারে বিপরীত একটা পার্থক্য, যেটা আমাদের দেখিয়ে দেয় সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব, যার অবদান, যার সূচনা, যার প্রারম্ভ নভেম্বর বিপ্লব দিয়ে শুরু। এই জন্য নভেম্বর বিপ্লব সারা পৃথিবীতে এটা উদযাপিত হয় এই কারণে যে মানব জাতির ইতিহাসে এই প্রথম মানুষের উপর মানুষের শোষণ নির্মূল হয়। এই প্রথম একটা সবচেয়ে পশ্চাৎপদ দেশ ইউরোপের মধ্যে, সে রাশিয়ায় বিপ্লব সংগঠিত হওয়ার পরে 2 দশকের মধ্যে
অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে যেখানে দারিদ্র থাকবে না, অপুষ্টি থাকবে না, বেকারিত্ব থাকবে না, গৃহহীন থাকবে না। নারী পুরুষের পূর্ণ সমানাধিকার, শ্রমিকদের অধিকার, যেখানে গরিবও নেই, ধনীও নেই, বড়লোকও নেই, শোষক নেই, শোষিত নেই। পৃথিবীর বুকে স্বর্গ নির্মাণ করেছে নভেম্বর বিপ্লব, এই জন্য তাকে আমরা স্মরণ করি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক যদি দেখা যায় তাহলে দেখা যাবে পৃথিবীর সমস্ত প্রতিক্রিয়াশীল, সমস্ত একনায়কতন্ত্রী সরকার তারা পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম ব্যবস্থাগুলোকে সমর্থন করে এবং তার মধ্যে শিরোমণি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পুঁজিবাদের শিরোমণি তাদের আগ্রাসন, যুদ্ধ, অধিকার দখল, নাশকতামূলক কাজ, স্বৈরতন্ত্রী, সামরিকতন্ত্রী এদের সমর্থন, এছাড়া তাদের ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখতে অক্ষম বলে মনে করছে। এমনকি আমাদের এখানেও যত রকম বিভাজনের শক্তি, কর্পোরেট শক্তি, তাদের বারবার ভারতবর্ষ উস্কানি দিয়েছে ভারতের অস্থিরতা তৈরি করবার জন্য, ভারতের স্থিতিশীলতা নষ্ট করবার জন্য। ফলে যুদ্ধ, আগ্রাসন, পরাধীনতা বিস্তার করে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখা তাদের পক্ষে অপরিহার্য। এটা হচ্ছে পূর্ব শর্ত। এটা বজায় রাখতে হলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ আগ্রাসন করতে হবে এবং বিভিন্ন দেশে নয়া উপনিবেশবাদ বা পরাধীনতা চাপিয়ে দিতে হবে, তাদের সার্বভৌমতা বিনষ্ট করতে হবে। অন্যদিকে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নে তারা স্বাধীনতা ও শান্তির বিস্তার ঘটিয়েছে। এটাই সমাজতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার পূর্ব শর্ত। ফলে একটা মুক্তি সংগ্রামের পক্ষের থেকে সমাজতন্ত্রের ব্যবস্থা বজায় রাখার পূর্ব শর্ত, আর একটা মুক্তি সংগ্রাম ধ্বংস করে প্রতিবিপ্লব ঘটিয়ে আগ্রাসন ঘটিয়ে পুঁজিবাদী শাসনকে অস্তিত্ব বজায় রাখার পূর্ব শর্ত। এ হয়েছে আরেকটা বৈপরীত্য দুই ব্যবস্থার মধ্যে। এই কারণে এটা শুধু আজকের নয় যে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার সময় থেকে এটা হয়েছে তা নয়, একটা নীতির ভিত্তিতে এটা তৈরি হয় সমাজতান্ত্রিক সমাজ রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা। এই জন্য ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে যখন শ্রমজীবী জনগণের আন্তর্জাতিক সংস্থা, প্রথম আন্তর্জাতিক বলে খ্যাত, তার প্রতিষ্ঠার উদ্বোধনী ভাষণে যে মার্ক্সবাদের অন্যতম স্রষ্টা কার্ল মার্ক্স বলেছিলেন যে শ্রমজীবী জনগণের বৈদেশিক নীতি হচ্ছে পৃথিবীর সমস্ত মুক্তি সংগ্রামের পক্ষে দাঁড়ানো, যে কোনো দেশে, নিজ নিজ দেশে তো বটেই, এবং তার ভ্রাতৃত্ব, তাদের জন্য লড়াই সংগ্রাম করা। সেই জন্য নিজ নিজ দেশের সরকারের কূটনৈতিক কলাকৌশলের উপরে শ্রমজীবী জনগণকে নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, কারণ এরা বিশ্বের শ্রমজীবী জনগণের ভ্রাতৃত্বকে বিনষ্ট করতে চায়, নিজেদের ব্যবস্থাটাকে বজায় এবং শক্তিশালী করার জন্য।
এই জন্য এটাই সর্বোচ্চ বিদেশ নীতি শ্রমিক শ্রেণীর, আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর, এটাই আন্তর্জাতিকতাবাদ। এই নীতির জন্য লড়াই সাধারণ সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে স্লোগান আসে, দুনিয়ার মজদুর এক হও। এই স্লোগানের উপর ভিত্তি করে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। এর ফলে গোটা দুনিয়ার শ্রমিক শ্রেণীর সমর্থন ছাড়া এই বিপ্লব সম্ভব হতো না, এটা লেনিন বারবার উচ্চারণ করেছে। গোটা দুনিয়া দেখলো যে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর এই একটি নতুন রাষ্ট্রের জন্ম হলো, যারা যুদ্ধের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, যারা শান্তিপূর্ণভাবে মানব জাতিকে যাতে তারা বাঁচতে পারে, রক্ষা করতে পারে, তার পক্ষে শুধু দাঁড়ানো নয়, তার পক্ষে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের সহায়তার ভূমিকা নিয়েছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918 সালের মধ্যে, তার মধ্যেই রাশিয়ার নভেম্বর বিপ্লব সংঘটিত হয়। তখনও যুদ্ধ চলছে, তখন রাশিয়ার অনেকখানি বিস্তীর্ণ জায়গা জার্মানিদের দখলে, তার মধ্যে বিপ্লব সংঘটিত হয়েছে। যুদ্ধের পরে তাদের আপাতত গোটা সাম্রাজ্যবাদী দুনিয়া, পুঁজিবাদী দুনিয়ার কিছুটা আর্থিক বিকাশ হয়েছিল, এবং তা দিয়ে তারা দেখাতে চাইছিল যে এত বড় যুদ্ধের পরেও যে আমরা এই ব্যবস্থাকে বজায় রাখতে পারছি, এগিয়ে নিয়ে যেতে পারছি, এর কারণ শ্রেষ্ঠত্ব পুঁজিবাদের। এই বড়াই বেশি দিন স্থায়ী হয়নি, কয়েক বছর মাত্র। 1929 সাল থেকে পুঁজিবাদের ইতিহাসে সেরা মহামন্দা সংগঠিত হয়, ধসে পড়ে গোটা পুঁজিবাদী অর্থনীতি। আর সদ্য সমাজতন্ত্রে উত্তীর্ণ হওয়া একটা দেশ, পশ্চাৎপদ দেশে, যেটা কৃষি প্রধান দেশ, যেটা শিল্প প্রধান ছিল না, যেখানে বেকারিত্ব, অপুষ্টি আছে, যেখানে যুদ্ধজনিত দুর্ভিক্ষ চলছে, যেখানে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, যেখানে নাশকতামূলক কাজ করে প্রতিবিপ্লব সংগঠিত করার চেষ্টা হচ্ছে, তার মোকাবিলা করে এই 1929 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সোভিয়েত ইউনিয়ন রচনা করে, এবং যা তার লক্ষ্যমাত্রা তা ছাপিয়ে যায়। একদিকে গোটা পুঁজিবাদী বিশ্ব মহামন্দার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে, অন্যদিকে পৃথিবীর ইতিহাসে নতুন একটা অধ্যায় রচনা করেছে, যে সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতন্ত্র পরিচালনার সাফল্য, দক্ষতা, বিজয়। এবং এই দুরন্ত অগ্রগতির ফলে সমাজতন্ত্রের, এবং এই সংকটজনিত কারণে, সাম্রাজ্যবাদী সংকটজনিত কারণে ফ্যাসিবাদের উদ্ভব হয় ইউরোপে, প্রথম ইতালিতে, তারপর জার্মানিতে। এবং তারা চেষ্টা করলো, জার্মানি, ইতালি, তার সঙ্গে জাপান যুক্ত হলো, তারা চেষ্টা করলো প্রথম সমাজতান্ত্রিক দেশ এটাকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতে, যাতে আর ভবিষ্যতে কোনোদিনকে সমাজতন্ত্রের কথা উচ্চারণ করতে না পারে, কেউ মুক্তি সংগ্রামের কথা বলতে না পারে, মানুষ যেন আর সে পথে না এগোয় পুঁজিবাদের শ্রেষ্ঠত্বকে মেনে নিয়ে তার কাছে মাথা নত করে থাকতে। ফলে সোভিয়েত ইউনিয়নের উপর
আক্রমণের জন্য আমেরিকা, ব্রিটেন এরা হিটলারকেও প্ররোচিত করেছিল প্রথম দিকে, কারণ একই স্বার্থের বন্ধনে তারা আবদ্ধ। কিন্তু সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হয়েও 2,60,00,000 লোক মারা গেছে এই যুদ্ধে। বিধ্বস্ত হয়েছে তার শিল্প, ক্ষেত খামার, স্কুল, কলেজ, হাসপাতাল সব। মাত্র 17 সালে বিপ্লব হয়েছে পশ্চাৎপদ দেশে। তার 22-23 বছরের মধ্যে তাদের প্রথমে যুদ্ধ চাপিয়ে দেয়, গৃহযুদ্ধ। 14টি সাম্রাজ্যবাদী দেশ 1918 সাল থেকে 1921 সাল পর্যন্ত এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে। ভেতরে পরাজিত প্রতিবিপ্লবী শক্তি, ধনী, কুলার এবং সমস্ত নিকৃষ্ট শাসক, নিকৃষ্ট সামরিক অফিসাররা চেয়েছিল এটা ভেঙে দিতে, এবং 14টি সাম্রাজ্যবাদ, আমেরিকা, জাপান, ব্রিটেন, ফ্রান্স সকলেই ঝাঁপিয়ে পড়েছে ধ্বংস করতে, কিন্তু পারেনি। এই ক্ষয়ক্ষতির পরেও তারা 20 বছরের মধ্যে আক্রান্ত হলো আবার ফ্যাসিবাদের কাছে। দুর্ধর্ষ ফ্যাসিবাদ তার পেছনে সাম্রাজ্যবাদের মদত দেয়। কিন্তু মানব জাতির ইতিহাসে সমাজতন্ত্র আরেকটি মহাকাব্য রচনা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে, তাকে পরাজয়ে গোটা পৃথিবীর মানুষকে ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে এবং পৃথিবীর সমস্ত স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে। এবং পরাস্ত হয় ফ্যাসিবাদ। তার প্রধান ভূমিকা সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সাম্রাজ্যবাদের এখান থেকে শিক্ষা নেয়নি। তার প্রধান শিরোমণি হয়ে দাঁড়ায় আমেরিকান সাম্রাজ্যবাদ, যেটা আগে ব্রিটিশরা ছিল। তারা সেই যুদ্ধ, আগ্রাসন, সমর, অস্ত্র এটাকে প্রধান করে দাঁড়ায়। এটা ছাড়া তাদের অস্তিত্ব রক্ষা তাদের কাছে বিপন্ন হয়ে উঠছে। আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমস্ত মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়ায়। এটা আরেকটা বড় বৈপরীত্য। যখন বিপ্লব হয়নি, বিপ্লবের প্রস্তুতি চলছে, তখন থেকে বিংশ শতাব্দীর সূত্রপাত থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন যখন গড়ে উঠছে, যখন জাতীয় স্বাধীনতা আন্দোলন, যে 1885 সাল থেকে আবেদন নিবেদনের পথে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, উপনিবেশিকদের কাছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে পথ খুঁজছিল অনেকে যে একটা জঙ্গি লড়াই দরকার, এবং বহু ধর্মঘট আন্দোলন চলে যায়। ফলে তাদের কাছে কোনো নীতি, কোনো লক্ষ্য, কোনো আদর্শ ছিল না, কিন্তু ব্রিটিশদের পরাস্ত করতে চায়, সেই জন্য তারা বোমা, পিস্তলের উপর নির্ভরশীল হয়েছিল। কিন্তু বিভিন্ন দেশে এশিয়ার এই জঙ্গি আন্দোলন চলতে থাকে আপোষকামিতার বিরুদ্ধে। লেনিন এটাকে বলেছিলেন বিশ্ব রাজনীতিতে দাহ্য পদার্থ। এটাই সূত্রপাত, এখান থেকে শুরু হবে ঔপনিবেশিকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। এই আন্দোলনগুলোতে দেখা যায় যে ভারতবর্ষে কোনো জঙ্গি আন্দোলন, কোনো বিরাট কোনো আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম হয়নি নভেম্বর বিপ্লবের আগে। নভেম্বর বিপ্লবের প্রভাব ভারতবর্ষে বিরাট আকারে পড়ে। রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়েছিলেন, স্বাগত জানিয়েছেন তিলক। এই জয়ের ফলেই সম্ভব হয়েছিল সম্ভব হয়েছিল
যে 1921 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, যেটা ভারতবর্ষের প্রথম নাম, যদিও সেটা তারা ভয়ে হোক সহিংসত নীতির নামে ব্রিটিশদের সংঘাতে যাবেন এই কারণে হোক এখান থেকে পেছিয়ে আসে। নভেম্বর বিপ্লবের প্রভাব ছাড়া এটা সম্ভব ছিল না, এত বড় অসহযোগ আন্দোলন, এবং ব্রিটিশরা কেঁপে উঠেছিল। এই নভেম্বর বিপ্লবের পরেই গোটা এশিয়াতেও সমস্ত দেশে গড়ে ওঠে বিরাট বিরাট আন্দোলন সংগ্রাম, শ্রমিক শ্রেণী, কৃষকদের যায়, ভারতবর্ষ গড়ে ওঠে। এবং এটা এমন একটা জায়গা তৈরি হয় এর ফলে, যেখানে ভারতবর্ষে যে যারা প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, ব্রিটিশদের ব্যক্তি আক্রমণের মধ্য দিয়ে যারা মনে করতো শাসকরা চলে যাবে, ভ্রান্ত হলো, তারা প্রাণ দিয়েছেন বিপ্লবী কারণে। তাদের উপর নির্মম অত্যাচার হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। এর মধ্য দিয়ে যখন কমিউনিস্ট পার্টি তৈরি হয় এশিয়ায় এবং বিভিন্ন দেশে, ভারত 1920 সালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় সোভিয়েত ইউনিয়নের প্রভাবে, নভেম্বর বিপ্লবের প্রভাবে, সোভিয়েত কমিউনিস্ট পার্টির সহযোগিতায়, এবং তারা এই পার্টি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রায় তারাই প্রথম কমিউনিস্ট পার্টি প্রথম দাবি করে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, এবং কংগ্রেসের অধিবেশনে সেই ইস্তেহার বিলি করে, যে ইস্তেহার ব্রিটিশরা ভালো চোখে নেয়নি, কংগ্রেসের অনেকের ভালো নেতৃত্ব ভালো চোখে নেয়নি, কিন্তু কংগ্রেসের মধ্যে অনেক নেতৃত্বে দাঁড়া এর প্রভাব সৃষ্টি হয়। ফলে কংগ্রেসের মধ্যে একটা বামপন্থী ধারার দক্ষিণপন্থী যে ধারা ছিল, এর ফলালে কংগ্রেসের বামপন্থী ধারা, যেটা আমাদের এই বাংলা খুব শক্তিশালী ছিল, সেটা এর মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন সংগঠন হয়, কৃষক সংগঠন হয়, এবং ভারতের জাতীয় নেতৃত্ব শ্রমিক কৃষককে সেইভাবে যুক্ত করতে চায়নি স্বাধীনতা সংগ্রামের মধ্যে। তা সত্ত্বেও এটা এমন ভাবে গড়ে ওঠে ব্রিটিশরা সহ্য করতে পারেনি। ফলে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে প্রায় স্বাধীনতা পর্যন্ত কয়েক বছর বাদ দিলে কমিউনিস্ট পার্টি বেআইনি হয়, এবং 1929 সালে যখন তিনটি ষড়যন্ত্র মামলার পরে মিরাট ষড়যন্ত্র মামলা হয় কমিউনিস্টদের বিরুদ্ধে আত্মগোপন অবস্থায় কাজ করার মধ্যেও, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথম তারা বিবৃতি দেন কমিউনিস্ট নেতারা, যে কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য কি, ভারতবর্ষের সমস্যা সমাধানে কমিউনিস্ট পার্টি কিভাবে করতে চায়, কি ভূমিকা নিতে চায়, সেটা পরিষ্কার করে জানার পরেই ভারতবর্ষের মানুষ জানতে পারেন যে কমিউনিস্টদের মহৎ উদ্দেশ্য সমাজতত্ত্ব সম্পর্কে আগ্রহ পান। এ হচ্ছে তাদের অবদান। চীনেও কমিউনিস্ট পার্টি তৈরি হয়, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির এক বছর বাদে 1921 সেখানে সোভিয়েতের ভূমিকা। ফলে এর ফলে ভারতের জাতীয় সংগ্রাম, অন্য দেশের মুক্তি সংগ্রাম, যেমন ইরান, যেমন তুরস্ক, যেমন মধ্যপ্রাচ্য, যেমন অন্য জায়গায় সেখানে বিরাট বিরাট সংগ্রাম, সেগুলো অনেক শক্তিশালী হয়ে ফ্যাসিবাদের পরাজয়ের ফলে ভারতের স্বাধীনতা সংগ্রাম সফল হয়, পরাধীন দেশগুলো মুক্ত হয়। তাহলে ফ্যাসিবাদকে পরাজয়ের যে ভূমিকা নিয়েছিল, গৌরবোজ্জ্বল ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, তা নাহলে গোটা মানব জাতি ফ্যাসিবাদের কবলে যেত, তার বিরাট অবদান নভেম্বর বিপ্লব এবং সোভিয়েত সমাজতন্ত্রের, যার ফলে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের অনেকটা কৃতজ্ঞ আমরা সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের সাফল্যের কাছে। এটাই বৈপরীত্য। একদিকে যারা দখল করতে চায়, আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চায়, তাদের কর্তৃত্ব করতে চায় স্বাধীনতার পরে নয় উপনিবেশ দিয়ে, আর তারা স্বাধীনতা সাহায্য করেছে সোভিয়েত ইউনিয়ন ভারতের স্বাধীনতার পর থেকে, যাতে পশ্চিমী সাম্রাজ্যবাদের উপর তাদের নির্ভরশীল হতে না হয়, যাতে তারা স্বাধীন অর্থনৈতিক বিকাশ ঘটাতে পারে, যাতে তারা স্বয়ংভর আত্মনির্ভর হয়ে উঠতে পারে, সোভিয়েত ইউনিয়ন প্রভূত পরিমাণে সাহায্য করেছে সব রকম নিঃস্বার্থভাবে, এবং অন্য দেশেও সাহায্য করেছে।
এবং তার মধ্যে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমিকা নিয়েছে। ফলে ভারতের স্বাধীনতা সংগ্রাম, তার পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক গঠনে সোভিয়েত ইউনিয়ন ভূমিকা নিয়েছে। এমনকি 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন হয়, মুক্তিযোদ্ধারা বলেন, সেখানে ভারত সহায়তা করেছে। আমেরিকা তখন ভারতের বিরুদ্ধে হুমকি দেয় এখান থেকে যেন সরে আসে। সোভিয়েত ইউনিয়ন পাল্টা হুমকি দেওয়ার ফলে তাদের সরে যেতে বাধ্য হয় মার্কিন সাম্রাজ্যবাদ, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হয়। ফলে যেমন আমাদের ভারতবর্ষ, তেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সমাজতন্ত্রের কাছে ঋণী একদিক থেকে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাম্রাজ্যবাদীরা মনে করেছিল এত ক্ষয়ক্ষতির মধ্যে সোভিয়েত ইউনিয়ন তারা আর দাঁড়াতে পারবে না, কয়েক দশক লেগে যাবে তাদের এটা গড়ে তুলতে, তার মধ্যে সমাজতন্ত্র ভেঙে যাবে এবং সমস্ত প্রচার যন্ত্র সেভাবে প্রচার শুরু করেছিল। এবং সেটা ঘটেছিল ইউরোপে যারা যুদ্ধ বিধ্বস্ত ছিল তাদের আমেরিকার কাছে হাত পাততে হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন অবিশ্বাস্য বিস্ময়কর অগ্রগতি ঘটিয়ে সমস্ত মানুষকে সমাজতন্ত্র নির্মাণের জন্য কাজে লাগিয়ে তার অঘটন ঘটিয়ে দিলেন। মাত্র 3 বছরের মধ্যে সমস্ত পুনর্গঠন করে বিকাশের রাস্তা ধরেছেন, যেখানে আমেরিকান সাম্রাজ্যবাদ তারা বুঝে উঠতে পারেন কি করে এটা সম্ভব হলো। এই যে সমাজতন্ত্রের সাফল্য, সমস্ত মানুষ পুঁজিবাদী যেমন কাজ করতে বাধ্য হয় তাদের কিছু মজুরির জন্য গোলামি করতে, সে শ্রমিক হোক, কৃষক হোক, অন্যান্য অংশের মানুষ হোক, সবাই। আর ওখানে তারা কাজ করছে সমাজতন্ত্রের জন্য, নিজেদের জন্য, গোটা সমাজের জন্য। এই প্রেরণা তারা পেয়েছেন সমাজতন্ত্র থেকে, যার ফলে এটা সম্ভব করতে হয়েছে অবিশ্বাস্য সাফল্য অগ্রগতি। এবং এটাও একটা বৈপরীত্য দুই সমাজতন্ত্র এবং সাম্রাজ্যবাদের আমরা দেখতে পাই। সেই জন্য যে সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা দীর্ঘকাল ধরে প্রচার করে আসছে যে পুঁজিবাদ ছাড়া বিকল্প নেই, সমাজতন্ত্র বেশি টিকে থাকতে পারবে না, তার জবাবে এই যুদ্ধ বিধ্বস্ত সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করে তাকে বিকাশ ঘটিয়ে স্টালিন বলেছিলেন, পুঁজিবাদ রক্ষা করতে পারে না গোটা সমাজকে, তাদের ব্যবস্থাকে, তাদের অর্থনীতিকে রক্ষা করতে পারে না, সমাজতন্ত্রই পারে মানুষের কল্যাণ করতে, মানব জাতির কল্যাণ করতে, দুঃখ মোচন করতে। এটা আরেকবার প্রমাণিত। এবার সমাজতন্ত্রের যে ব্যবস্থা, যে সাফল্য, আমরা পুঁজিবাদী, আমরা এখানে বাস করছি দীর্ঘ ব্রিটিশ শাসন, তার আগে মধ্যযুগীয় শাসন, তার আগে সামন্তবাদী শাসন, তারপরে আমরা নতুন পুঁজিবাদ আর সামন্ততান্ত্রিক ব্যবস্থার মাঝখানে পেশ করছি, যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে, বেকাররা চাকরি পাচ্ছে না, দুর্দশায় ভুগছে, ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারের মধ্যে বাস করছে মানুষ। আর এই করোনা ভাইরাসের সময় আরো বেশি অনিশ্চিত অবস্থার দিকে যাচ্ছে। অথচ সোভিয়েত ইউনিয়নে তারা সবকিছু পরিবর্তন করে দেয় প্রথম দিন থেকেই, এরকম বিধ্বস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে। তারা পুরনো ফৌজদারি আইন যত বাতিল করে দেয়, শ্রমিকরা নিজেরা আদালত বসিয়ে দেন। যুদ্ধের পরে কিছুই ছিল না, আগের পুলিশ প্রশাসন পুরনো যন্ত্র দিয়ে চলছিল। ফলে লেনিন তখন বলেছিলেন যে 1871 সালে প্যারিসেও এরকম সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা ক্ষমতা দখল করেছিল। তারা একটা ভুল করেছিলেন, প্যারি কমিউনের যারা যোদ্ধারা, সেটা হচ্ছে ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত করেনি পুঁজিপতিদের হাতে,
গোটা রাষ্ট্রযন্ত্র পুঁজিপতিদের হাতে, সামরিক বাহিনী পুলিশ ওদের হাতে, নিজেরা গড়ে তোলেনি। লেনিন বলেছেন আমরা এই ভুল একদমই করবো না, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই রাষ্ট্রযন্ত্রটা ভেঙে তার উপর নতুন রাষ্ট্রযন্ত্র নির্মাণ করতে হবে। সেজন্য আদালত শ্রমিকরা পরিচালনা করেন, প্রথম দিকে কিছুই ছিল না, তারা বিবেকের উপরে, মানবিকতার উপরে দাঁড়িয়ে তারা বিচার করেছেন প্রথম দিকে নিজস্ব। ফলে ডাকাতি, গুন্ডামি, সমাজ বিরোধী কার্যকলাপ, নাশকতামূলক এসব নানা ধরনের যে কাজ করছে, তারা সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে আদালত করে তাদের বিচার করে। বিচারে কোনো ফাঁসি বা দণ্ড নয়, সেখানে তাদের কঠোর সংযুক্ত হবে এবং তাদের টাঙিয়ে দেওয়া হতো কারাগারে। পরবর্তীকালে যেটা হয় আইন অনুসারে, বিচারকরা নির্বাচিত হবে জনগণের দ্বারা, আর সেই বিচারপতিরা ভূমিকা যদি পালন করতে না পারেন, সঠিক ভূমিকা পালন করতে না পারেন, জনগণের অধিকার আছে তাকে ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ তাকে এই পদ থেকে অপসারণ করে অন্য কাজে দেওয়া। এটা সম্ভব। ইতিহাসের মধ্যে প্রথম যে বিচারালয় বা আদালত গুলো হয়েছে, শাস্তির সংস্থানে শাস্তি দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে যেমন একটা ন্যায়পরায়ণ করবে, যেটা অসম্ভব কাজ আমরা এত শতাব্দীর পর শতাব্দী ধরে দেখছি, আর সেখানে এটা শিক্ষার একটা অঙ্গ হয়ে যায় আদালতগুলো তার বিচারালয়। এই হচ্ছে নতুন সোভিয়েত ইউনিয়নের ব্যবস্থা। ইতিহাসে প্রথম এটা হয় শিক্ষার সংস্থা। এবং প্রচার হলো যে বলশেভিকরা বড় নিষ্ঠুর, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লেনিন বলেছেন আমরা যদি ভুল করে থাকি, কোনো দোষ করে থাকি, সেটা হচ্ছে এই ভুলটা হয়তো করেছি যে বুর্জোয়া ব্যবস্থার ভয়ঙ্করতম লোক এবং প্রতিনিধিদের এত অপরাধ সত্ত্বেও তাদের অপরাধটাকে অনেক সময় আমরা কোমল দৃষ্টিভঙ্গিতে দেখেছি, সরল দৃষ্টিভঙ্গিতে, এটা আমাদের দোষ হতে পারে। কিন্তু এখন আমরা নির্দয় পুঁজিবাদী শোষকদের কাছে ব্যক্তিগতভাবে না, তাদের ব্যবস্থা, তাদের শোষণের বিরুদ্ধে আবার নির্দয় ভূমিকা পালন করছি, যাতে জনগণ এবং সমাজতন্ত্রের জন্য করতে পারে। বলা হয় সমাজতন্ত্রে গণতন্ত্র, লেনিন বললেন নাকি গণতন্ত্র সমস্ত সংবিধানে অধিকার লেখা আছে বুর্জোয়া সাধারণতন্ত্রগুলিতে, কোনোটা জনগণ পায় না। সব অধিকার ভোগ করে কর্পোরেটরা, ধনীরা এবং অভিজাতরা। এবং সেখানে বলেছে সমস্ত অধিকার জনগণের আছে, অধিকার একটা অধিকার নেই, পুঁজিপতিদের পুঁজিবাদকে রক্ষা করার অধিকার সেখানে নেই। এই জন্য কোনো গণতান্ত্রিক দল সেখানে হতে পারে, কিন্তু সোভিয়েত সমাজতন্ত্রের জনগণের শ্রমিক শ্রেণীর পক্ষে যে কর্মসূচি, তার পক্ষে তার সমালোচনা সব করতে পারে, সংবাদপত্রের স্বাধীন থাকতে পারে, গণতান্ত্রিক দলও হতে পারে। কিন্তু পুঁজিবাদের পক্ষে প্রচার, এটা কখনোই করা যায় না। বহুদিন পরে মানুষ যেটা পেয়েছেন, বহুকাল পরে শতাব্দীর পর সবে প্রথম পেয়েছেন, এটাকে শ্রমিক শ্রেণী করতে চায়। তেমনি হচ্ছে যে সশস্ত্র বাহিনী পুরনো ব্যবস্থা ভেঙেছে, তাদের দিয়ে চলছে না। আগের পুলিশ মিলিটারি যারা চলছে যুদ্ধ বিধ্বস্ত, তাদের মধ্যে প্রতি বিপ্লবে অংশগ্রহণ করছে অনেকে, নাশকতামূলক কাজ করছে, শস্য ভান্ডার উড়িয়ে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উড়িয়ে, সেতু উড়িয়ে দিচ্ছে, এরকম লোক আছে। এরকম কঠিন অবস্থার মধ্যে শ্রমিক কৃষকদের মধ্য থেকে তারা লাল ফৌজ তৈরি করেন 1918 সালে বিপ্লবের পরে। তারা যথেষ্ট দক্ষ নন, কিন্তু তারা নির্ভরযোগ্য, বিশ্বস্ত। এই জন্য সামরিক অফিসারদের তারা অনেক সব কাজ থেকে বরখাস্ত করে, সাধারণ সৈনিকদের প্রশিক্ষণ দিয়ে পুনঃশিক্ষিত করে অনেককে তারা রেখে দেয়। নতুন সশস্ত্র বাহিনী গড়ে ওঠে, যারা জনগণের প্রতি দায়বদ্ধ, ক্ষমতাপর। তারা আক্রমণের জন্য, যে পুলিশ বা মিলিশিয়া গড়ে ওঠে, তারা আক্রমণ নয়, মানুষের বন্ধু হিসেবে কাজ করে, সহায়ক হিসেবে কাজ করে। এর হচ্ছে পার্থক্য। এবং মহিলাদের সমানাধিকার, এটা প্রথম দিন থেকেই করে, যে সমানাধিকার পৃথিবীর আর কোথাও নেই সমাজতান্ত্রিক ব্যবস্থা ছাড়া। এই সমানাধিকার বলতে মুখের কথায় সমানাধিকার না, আর্থিক স্বাবলম্বী এবং সৃজনশীল কাজে মহিলাদের সমান অধিকার। এটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এসব সভ্যতার অগ্রগতি দেখে রবীন্দ্রনাথ, সেই জন্য রাশিয়ার চিঠি বর্ণনা করেছিলেন। নেহরু গিয়েছিলেন
1920-এর দশকে দুবার গিয়েছিলেন, দেখ মুগ্ধ হয়ে এখানে বলেছেন সমাজতন্ত্রের আসল পথ। এখানে সমাজতন্ত্রের প্রচারে ভূমিকা নিয়েছিলেন, যেটা কমিউনিস্টদের করতে দেয়নি, সেটা নেহরুকে আটকানো যায়নি। ফলে একটা সমাজতন্ত্রের প্রচার তিনি করেননি আলাদা কথা, কিন্তু এটা প্রচার করতে সাহায্য। তেমনি ধর্মবিশ্বাসের ক্ষেত্রেও ধর্মবিশ্বাসের পূর্ণ স্বাধীনতা রক্ষিত হয়। ওখানে যত গির্জা টির্জা সব বজায় রেখেছে, কিন্তু ধর্ম বিশ্বাসের অধিকারের সঙ্গে সঙ্গে ধর্ম বিশ্বাস ছাড়া বা এখান থেকে মুক্ত হওয়ার অধিকার সুরক্ষিত করা হয়। গির্জার সঙ্গে বলা হয়েছে কোনো স্কুল থাকবে না, সরকারি কোনো সাহায্য তারা পাবে না গির্জা, কিন্তু তাদের অধিকার আছে। কোনো স্কুলে ধর্মীয় অনুষ্ঠান হতে পারবে না। তাদের বিজ্ঞান শিক্ষা, আধুনিক শিক্ষায় সমস্ত মানুষকে নিজের তলা থেকে শিক্ষিত করা হয়। যেখানে গরিব, কৃষক, শ্রমিক, অনেকে নিরক্ষর ছিলেন, তাদের অক্ষর জ্ঞান শুধু না, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। পরে নিরক্ষরতার দূরীকরণ 20 বছরের মধ্যে তাদের সম্ভব হয়ে যায়। এই কারণেই এটা যে ধর্ম সম্পর্কে তাদের সংস্কার মুক্ত করার অভিযান, অথচ ধর্ম বিশ্বাস হলে কোনো গির্জার উপর আক্রমণ হয়নি, কোনো সাম্প্রদায়িক বিরোধ হয়নি, কোনো ভ্রাতৃত্বমূলক বিরোধ হয়নি। এটা সম্ভব হয়েছে সমাজতন্ত্রের প্রতি একটাই সকলকে তাদের আবদ্ধ করে, অঙ্গীভূত করে একসাথে গ্রথিত করতে পেরেছে। সমাজতন্ত্র তাদের প্রেরণা ছিল বলে। ফলে এমন একটা দেশে সমাজতন্ত্র হয়েছিল, পশ্চাৎপদ দেশ শুধু না, গোটা পুঁজিবাদী সমুদ্রের মধ্যে এটা একটা দ্বীপ। এটাকে ধ্বংস করার জন্য গোটা পুঁজিবাদী বেষ্টনী, তার মধ্য থেকে এত বাধার মধ্য দিয়ে সমাজতন্ত্র গড়ে তোলা, এটা অবিশ্বাস্য হলেও এটা সত্য যে সমস্ত মানুষকে সমাজতন্ত্রে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, সবাই তারা আকৃষ্ট হয়েছিলেন। তেমনি বলা যায় যে সোভিয়েতের প্রতীক, এই বলে আমি শেষ করছি। সোভিয়েতের প্রতীক কি হবে এটা নিয়ে একটা মানে আহ্বান করা হয়েছিল শিল্পীদের কাছ থেকে, যে সোভিয়েত রাষ্ট্রের প্রতীক কি হবে। তো অনেকগুলো এলো, তার মধ্যে একটা বাছাই করে এলো যে কাস্তে হাতুড়ি হবে, তার সঙ্গে একটা তলোয়ার। তো এটা বলেছে খুব সুন্দর হয়েছে, তখন যুদ্ধ চলছে, তখন যুদ্ধ সম্পূর্ণ শেষ হয়নি, আক্রমণের মধ্যেই আছে। তলোয়ারটা দিয়েছেন এই কারণে শিল্পী। তো লেনিন বললেন তলোয়ার কেন, আমরা তো কোনো দেশ একদিনের জন্য দখলও করব না, যাব না, সাহায্য করব অন্য দেশকে, সেখানকার মানুষদের, সেই জন্য এই তলোয়ারটা বাদ দিতে হবে। আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করছি, আমরা কাউকে আক্রমণের জন্য যুদ্ধ করছি না। এটাই সোভিয়েত ইউনিয়নের নীতি হয়েছে। এবং তারপরে যখন পারমাণবিক বোমা তৈরি করে, গোটা সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং বিশ্ব মানবতাকে আতঙ্কিত, ভয় দেখানো, হুমকির মুখে রেখে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকা করে নাগাসাকি, হিরোশিমাতে বোমা ফেলে, তখনই সোভিয়েত ইউনিয়ন সতর্ক করে দেয় যে এটা এটা বন্ধ করে মানুষকে বাঁচান, মানব জাতিকে বাঁচান। কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও কথা শুনেনি, এবং তার ফলে সোভিয়েত ইউনিয়নকে সে পথে যেতে হয়। এবং সেটা মানুষ যে বিশ্ব নিরাপত্তার স্বার্থে যেটা করেছে সোভিয়েত ইউনিয়ন, সেটাকে তারা অভিনন্দিত করে। এইভাবে দেখা যাবে যুদ্ধ, আগ্রাসন এর বিরুদ্ধে দাঁড়িয়ে একদিন, আর সোভিয়েত ইউনিয়ন এটা বরাবরই করে গেছে। এখনো যে ওখানে সমাজতন্ত্রের পতন হয়েছে, বিপর্যয় ঘটেছে নীতি থেকে বিচ্যুত হওয়ার কারণে, এখন রাশিয়াতে কোভিড সাংঘাতিক, চুরি, দুর্নীতি, ডাকাতি, পুঁজিবাদী ব্যবস্থা, তার উল্লাস প্রকাশ করেছিল সোভিয়েতের ফলে বিকাশের পথে যাবে। আজকে ভয়াবহ অবস্থা সেখানে। রাশিয়া পুঁজিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, পুঁজিবাদের সমস্ত ব্যাধিগুলো তাকে আঁকড়ে ধরেছে, সোভিয়েতের মানুষের দারিদ্র, বেকারিত্ব বেড়ে গেছে। ফলে এটাও দেখা যায়, সোভিয়েত ইউনিয়নের ভেতর দিয়েও দেখা যায় কিভাবে গঠিত পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয় এখন ভয়াবহ অবস্থা। কোথাও কোথাও ফ্যাসিজমের পথে গেছে, যেমন পোল্যান্ড, যেমন হাঙ্গেরি, এই ভয়াবহ অবস্থা। ফলে নভেম্বর বিপ্লবের তাৎপর্য, সেটা বিপর্যয়ের মধ্য দিয়ে এটা বিকৃতির জন্য কার্যকারিতা না বুঝে, মার্কস ও লেনিন নীতি প্রয়োগ না করার জন্য বিপর্যয় ঘটতে পারে।
কিন্তু নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে যে রয়েছে, এটা ভেঙে দেওয়ার ক্ষমতা কারো হয়নি। মানে কোনো ব্যবস্থারই হয়নি, কোন ব্যক্তির হয়নি, কোনো ব্যবস্থারই হয়নি। এই অধ্যায়টা রচিত এবং এটা দিন দিন আলোকবর্তিকা হিসাবে সমস্ত মানব জাতিকে এখন উদ্দীপিত করছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে লাল ঝান্ডা ওড়ে না। এত আক্রমণের মধ্যে লাল ঝান্ডা রয়েছে, এই অবদান। সোভিয়েত ইউনিয়নের ভারতবর্ষ এই বিকল্প, সমাজতন্ত্রের বিকল্প, এর কোন বিকল্প নেই, পুঁজিবাদ বিকল্প হতে পারে না। এই আস্থা ধীরে ধীরে নভেম্বর বিপ্লবের মহান অবদানের মধ্য দিয়ে আমাদের দেশের যুব সমাজকে, তরুণ সমাজকে আরো বেশি আকৃষ্ট করছে। এবং এই মতাদর্শগত লড়াই চালানোর মধ্য দিয়ে নবম বিপ্লব আদর্শকে আমরা আরো বেশি এখানে কার্যকরী করে তুলতে পারি, বাস্তবায়িত করতে পারি। এটাই আমাদের সামনে জরুরি কর্তব্য। হ্যাঁ, বলো। বলো। নমস্কার। এতক্ষণ ধরে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট নেতা, প্রাবন্ধিক, সম্মানীয় মৃদুল দে আপনাদের কাছে নভেম্বর বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য বললেন। আপনারা শুনেছেন যে কিভাবে কেমন করে সোভিয়েতের বিপ্লবের পর যে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল তারা গোটা পৃথিবীতে ভূমিকা পালন করেছে, কিভাবে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন প্রাণিত হয়েছে, সংগঠিত হয়েছে, পরিচালিত হওয়ার যে জায়গা, সে জায়গা থেকে দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে এবং পরবর্তী সময়ে তাদের নিজেদের দেশ পরিচালনা করবার মধ্যে দিয়ে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছে। বিশেষত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে এবং তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে, সেটা আজও প্রাসঙ্গিক। আজকের এই যে কোভিড জনিত পরিস্থিতিতে যে পরিবেশের মধ্যে গোটা পৃথিবীতে আমরা আছি, সেখানেও হচ্ছে যে স্পষ্টত বোঝা যাচ্ছে যে পুঁজিবাদী দুনিয়া তারা সব ক্ষেত্রেই যেমন হচ্ছে যে প্রমাণ হয়েছে তাদের ব্যর্থতা, পাশাপাশি হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শকে বিশ্বাস করে যারা এগিয়ে যাচ্ছে আজও, তাদের যে সাফল্য, সেই সাফল্যকে অস্বীকার করা যাচ্ছে না। এবং চরম নিন্দুক জনেরাও, তারাও আজকে শ্রেষ্ঠত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নকে গর্ববোধ করেন। ফলে হচ্ছে যে নভেম্বর বিপ্লবের যে সুদূর প্রসারী প্রতিক্রিয়া গোটা পৃথিবীতে আছে, আমাদের দেশে আছে, তা এখনো হচ্ছে যে প্রাসঙ্গিক। ফলে নভেম্বর বিপ্লবের যে আলোক বস্তিকা, সেই বস্তিকা নিয়েই সমাজতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামকে শক্তিশালী করবার জন্য পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সমাজতন্ত্রের জন্য যে আদর্শগত, মতাদর্শগত যে লড়াই, সেই লড়াই চালানোর যে আবেদন তিনি রেখেছেন, সেই আবেদনে নিশ্চিতভাবে আমরা সাড়া দিয়ে আমাদের দেশে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি, ধর্মীয় সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদের উত্থান, দক্ষিণপন্থী উদারবাদী নীতির যে বহুমুখী আক্রমণ, যাতে বিধ্বস্ত হচ্ছে সমাজ, সেই সামাজিক ব্যবস্থাকে রক্ষা করার প্রশ্নটা শুধুমাত্র নয়, বরং পরিবর্তনের জন্য যে লড়াই, সে লড়াইতে হচ্ছে যে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেই কাজই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নতুন ভারত গড়ে তোলো এই স্লোগানকে সামনে রেখে তারা করছেন। আমরা সে কারণেই হচ্ছে যে নভেম্বর বিপ্লব স্মরণ করি, নভেম্বর বিপ্লবের যে রাজনৈতিক তাৎপর্য সেটাকে আমরা গ্রহণ করি এবং তার যে প্রচার, সেই প্রচারটাকে আমরা নিয়ে যেতে চাই। সেই কাজে হচ্ছে যে এই আলোচনা আমাদেরকে সাহায্য করলো, প্রাণিত করলো। আমরা আমাদের শ্রদ্ধেয় নেতা মৃদুল দে, তাকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমরা লাল সেলাম, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের যে আমাদের আলোচনার অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা শেষ করছি।